আগামী 7 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের স্পষ্ট নীতি ঘোষণা করা হবে এমন আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করে নিয়েছেন শিক্ষার্থীরা। রাতে মহাখালীর রেল গেটে অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। তিতুমির কলেজের শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ বলেন, সামনে থেকে আর 7 কলেজ সম্বোধন করা হবে না, কারণ তিতুমির আর এই কলেজগুলোর মধ্যে থাকবে না, বরং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে হবে। এর আগে সরকারি তিতুমির কলেজের প্রশাসনিক ভবনে কলেজের অধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা এবং গুলশান জোনের উপ পুলিশ কমিশনার সহ শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের নেতারা জরুরি বৈঠক করেন। এবারে মাইটিভি বিশেষ। সম্প্রতি আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছে ঢাকার 7 কলেজ। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত করার পরেই প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা। অবশেষে রাজপথে আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে গেল 7 কলেজ। মুক্ত করে প্রজ্ঞাপন জারির পরে সরকার উদ্যোগ নিল 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের। তবে এত দ্রুত এমন সিদ্ধান্ত নেয় উদ্বিগ্ন শিক্ষার্থীরা, দুঃখিত শিক্ষাবিদরা। সাইদুর রহমান আবিরের বিশেষ রিপোর্ট। ঢাকার আলোচিত 7 কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা, কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ। নানা বিবেচনায় বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে এই 7 কলেজকে অন্তর্ভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হতে বারবার আন্দোলন করে আসছিল এই 7 কলেজের শিক্ষার্থীরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসে বেগবান হয় সেই আন্দোলন। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7 কলেজকে আলাদা করে দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে উদ্যোগ নেওয়া হয় 7 কলেজের জন্য তৈরি করা হবে আলাদা বিশ্ববিদ্যালয়, যার অধীনে থাকবে আলোচিত এই 7 কলেজ। এ লক্ষ্যে ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি কমিটি। 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। তবে এমন সিদ্ধান্ত ইতিবাচকভাবে নিচ্ছেন না শিক্ষাবিদরা। আমার কাছে এটা একেবারে অযৌক্তিক বলে মনে হচ্ছে। কলেজে আছে তারা কলেজে থাকুক, বিশ্ববিদ্যালয় হলে তাদের কি সুবিধা হবে? এমনি তো কলেজগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন, তাই না? তাদের সার্টিফিকেটটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে হবে। এগুলি আমার কেন জানি মনে হয় এগুলি অন্য স্বার্থ কাজ করছে। এই বাংলাদেশ সরকার এই রাস্তাটা দেখিয়েছে। এই যে 5ই আগস্টের পর যদি সরকার গঠনের সময় যদি এই যে ছাত্রদেরকে না নিত, মানে উপদেষ্টা পরিষদে, তাইলে কিন্তু এইসব জাগতো না। এখন ছাত্র মাত্রই মনে করে যে 15 জন নিয়ে একটু চিল্লাচিল্লি করলেই তাদের দাবি মেনে নেবে। এখন এটা পেয়ে বসেছে, এখন রাস্তার থেকে সরছে না। এর মধ্যেই কয়েকদিন যাবৎ অনশন, সড়ক, রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি দিয়ে নিজেদের কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এমন দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন সরকার ও শিক্ষাবিদ উভয়ই। সরকারি আশকারা দিয়েছে, আর বিশ্ববিদ্যালয় কেন করবে? এটা তো একদম অযৌক্তিক। আর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোলে কি তারা কি রথী মহারথী হবে? সেটার তো কোনো নিশ্চয়তা নেই। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের, ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসেনি। তবে যে কোনো দাবির নামে জনভোগান্তি বন্ধ করতে হবে এবং অযৌক্তিক দাবির কাছে সরকারকে শক্ত থাকতে হবে, এমন প্রত্যাশা দেশের প্রতিটি মানুষের। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের 2য় ধাপের ইজতেমার 2য় দিন। ইবাদত বন্দিগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও।
এতে অংশ নিয়েছে সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। এদিকে ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো 7 জনে। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ইজতেমা ময়দান পরিস্থিতি নিয়ে, তো আমি এখন দাঁড়িয়ে আছি ময়দানের পার্শ্ববর্তী সড়কে। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে যাই, তো টঙ্গীর এই তুরাগতীর 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগে গতকালকে থেকে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জোবায়েরপন্থীদের এই পর্বের নেতৃত্ব দিচ্ছেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা জোবায়ের অনুসারী সুরাই নিজাম। তো আগামীকাল 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে তাদের এই দু ধাপের ইজতেমা। তো এখানে এই দ্বিতীয় ধাপে ঢাকার একাংশ সহ 22টি জেলা অংশগ্রহণ করেছে এবং বিদেশি মেহমানদের কথা যদি বলা যায়, বিদেশি মেহমানদের জন্য আলাদা তাঁবু ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে তারা বিভিন্ন আমল সম্পর্কে ধারণা নিচ্ছেন এবং বিভিন্ন ইবাদত বন্দীতে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া সার্বিক দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলা যায়, তাহলে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়োজিত করা হয়েছে, যাতে মুসল্লিদের কোনো সমস্যা বা অসুবিধার সম্মুখীন না হয়। এ ছিল টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। গোলাম আজাদ, আপনাকে ধন্যবাদ। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকাডুবিতে নিহত 23 বাংলাদেশের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৌর উপজেলায়। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে এ ব্যাপারে দেয়া হবে আইনগত ব্যবস্থা। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে একসাথে একই উপজেলার 10 যুবকের মৃত্যু হয়েছে। তাই এলাকা জুড়ে এখন শোকের মাতম। স্বজনরা জানায়, দালালদের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের টিটু হাওলাদার। তার সাথে মামা গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকনও যোগ দেন। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় মামা আবুল বাশার ও তার ভাগ্নে টিটু। সোমবার সকালে তাদের মৃত্যুর খবর আসলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কষ্ট হইরা ভাড়াইছি, আমি যাই, কষ্ট হইলো যাই, তো বৌমনি থাই। এবার ছেলেরে চাই, এবার ছেলেরে চাই, এবার ছেলেরে চাই। এবার দালালে আমাদের কোনো সঠিক তথ্য দিতে পারে নাই। তারা শুধু বলছে যে বোট ডুবছে 25 তারিখে একটা, হ্যাঁ গোড়ায় ডুবছে, এটা আর কি বলছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের খোঁজ উঠাইতে পারে নাই। শুনি যে ট্রলার ডুবে তার কাছে, কিন্তু আমার তার ছেলের কোনো খোঁজ পাইনি। ভিটামাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না যুবকদের। এই ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছে স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। লিবিয়া গেছে প্রথম এক দালালের মারফতে, দাইয়া 1 বছর 1.5 বছর রয়ে গেছে। আমার বাইরে পার্কে এম দেয় না, পার হয় না, টাকা কতগুনি নিয়ে বহাই দিছে। ওই মনিরে দৌড়কে আজকে পার করতে গেছে, আমার বাইরে পার করতে যাইয়া আমার বাইরে আড়াই হেলাইছি। ওইখানে নিয়ে 1.5 বছর পর্যন্ত রয়েছে। আমি আবার আর 5 লাখ টাকা দাও, তার জ্ঞান দিয়ে দিই। দালালের বিচারও আমরা চাই। দালাল জানি খুব গুরুত্বভাবে জানি শাস্তিটা পাই। আমার ভাই মারা গেছে, বাইকনা মারা গেছে, এখন আমরা এই বিচার চাই। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ও প্রশাসন। আমরা এখানে প্রত্যেকের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকের পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি।
সরিষার ভরা মৌসুম, ফুলে ছেয়ে গেছে ক্ষেত। মাদারীপুরের কালকিনিতে এখন হলুদের সমারোহ, পাশাপাশি মৌ বক্স নিয়ে হাজির মৌচাষিরা। এতে যেমন ফলন বাড়ছে সরিষার, প্রাকৃতিক মধুরও যোগান বাড়ছে। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুরের কালকিনি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা ফুলের রাজত্ব। চিরসবুজের বুকে যেন কাঁচা হলুদের আলপনা। তার মাঝে বসানো হয়েছে সারি সারি মৌবক্স, যেখানে বাসা বেঁধেছে মৌমাছি। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। কালকিনির বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে মৌবক্স বসিয়ে বিশেষ পদ্ধতিতে চলছে মধু সংগ্রহ। মৌচাষীরা জানান, একটি বক্স থেকে সপ্তাহে 2 বার মধু সংগ্রহ করা হয়। প্রতি বক্সে 3 থেকে 3.5 কেজি মধু পাওয়া যায়। যারা মাছি নিয়ে আসে, ওনাদের এই মাছির কারণে মৌ সংগ্রহ করে ওনারা, এই জন্য আমাদের ফসলটাও ভালো হয়। এবার 2.5 বিঘা জমির শস্য বুনছি, ফলন ভালো হচ্ছে ইনশাআল্লাহ, লাভবান। প্রকৃতির অপার সৌন্দর্য সৃষ্টিকর্তার একটা অনন্য সৃষ্টি হলো এই সরিষা ফুলগুলো। চাহিদা বেশি থাকায় সংগৃহীত মধু খামার থেকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা কিনে নিয়ে যায়। আর সরিষা ক্ষেতের ফুল থেকে বিশেষ পদ্ধতিতে মৌ চাষে সরকারের পৃষ্ঠপোষকতা চেয়েছেন মৌচাষীরা। এখানকার মধু খাঁটি এবং প্রাকৃতিক, এই জন্য আমরা প্রত্যেক বছর আমরা এখান থেকে মধু ক্রয় করি। এই মৌ খামারদের কোনো পৃষ্ঠপোষকতা হয় নাই। আমি চাই সরকার আমাদের জন্য এই পৃষ্ঠপোষকতা করে দেখ। এদিকে কৃষি বিভাগ বলছে, যথাযথভাবে মৌবক্স বসাতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মৌবক্স বসানোর ফলে সরিষার পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন 15 থেকে 20% ফলন বাড়ে। অন্যদিকে মধু উৎপাদনের ফলে এলাকার চাহিদার সাথে সাথে অন্যদিকেও মধু সরবরাহ করা হচ্ছে। কালকিনিতে প্রায় 1000-এর উপরে মৌবাক্স বসানো হয়েছে। যদি যথাযথভাবে আরও আমরা মৌবাক্স স্থাপন করি, তাহলে প্রায় 50 লক্ষ টাকার উপর মধু উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে। যে মধু আমরা শুধু দেশেই না, আমরা বিদেশেও রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কালকিনি উপজেলায় এবার 4500 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল সরিষার আবাদ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাগেরহাটে প্রথমবারের মতো উন্নত ফিলিপাইন কালো জাতের আখ বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে কৃষকরা। প্রথমবার চাষ করে অধিক মুনাফার স্বপ্ন দেখছেন কৃষকরা। আশেপাশের চাষিদের মধ্যেও আগ্রহ বাড়ছে কালো জাতের এই আখ চাষে। এ জাতের আখের কাণ্ড নরম, রস বেশি ও মিষ্টি হওয়ায় সব বয়সী ক্রেতাদের মধ্যে রয়েছে ব্যাপক চাহিদা। বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বাগেরহাট জেলার ফকিরহাট জেলার 8 টাকা গ্রামে ফিলিপাইনের কালো জাতের আখ বা ব্ল্যাক সুগার কেইন আখের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক জাহাঙ্গীর আলম। ব্ল্যাক সুগার কেইন বা কালো জাতের আখ দেশি জাতের আখের চেয়ে গড়ে 14 থেকে 17 ফুট লম্বা হয়। ফিলিপাইন ব্ল্যাক সুগার কেইনের কাণ্ড নরম, রস বেশি ও মিষ্টি বেশি হওয়ায় সব বয়সী ক্রেতাদের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। কৃষক জাহাঙ্গীর আলম জানান, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি 15 শতক জমিতে এই আখ চাষ করেছেন। এতে তার প্রায় 40,000 টাকা খরচ হয়েছে। আমি এই যে নতুন জাতের এই ফিলিপাইন আখের চাষ করছি। এর আগেও অন্য জাতের আখের চাষ করতাম, কিন্তু এবার এই আখের চাষ করে আমি দেখছি এটাই লাভ হবে বেশি আর কি। আখে সাধারণত ডগাকাণ্ড, চোষা মাজরা, উইপোকা ও লাল পচা রোগ হয়ে থাকে, কিন্তু ফিলিপাইন কালো আখে এ সকল রোগ খুব একটা দেখা যায় না। এলাকার অন্যান্য কৃষকরা এ আখ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আগামীতে তারাও এ আখ চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমি আসছি জাহাঙ্গীরবাড়ি আখের ক্ষেত দেখতে। জাহাঙ্গীরবাড়ি জায়গা খেতে এসে আমার দেখে পছন্দ হয়েছে, ফসল ভালো হয়েছে। আগামীতে আমি এর চাষ করব। বাজারে সাধারণত যে সকল আখ পাওয়া যায় সেগুলো শক্ত, মিষ্টি কম এবং অনেক সময় রস কম থাকে। চিবিয়ে খাওয়ার জন্য সবথেকে ভালো জাতের আখ হলো ফিলিপাইনের কালো জাতের আখ, বললেন কৃষি সম্প্রসারণ অফিসার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাট কর্তৃক এই ব্ল্যাক ফিলিপাইন যে আখটি দিয়েছি, এটি শিশু থেকে বয়স্ক সর্বসাধারণের জন্য মানে চিবিয়ে খাওয়ার উপযোগী, নরম। উপজেলায় বিদ্যমান অন্যান্য জাতের তুলনায় এটি হচ্ছে উচ্চতায় প্রায় দ্বিগুণ হয় এবং একটি আখ থেকে প্রায় 3 কেজির মতো বা 3 লিটারের মতো রস আহরণ করা সম্ভব। পাশাপাশি হচ্ছে স্বল্প খরচে এবং সহজে কৃষক আবাদ করতে পারবে। স্বল্প সময়ের মধ্যে পরিপক্ক হওয়া, রসালো ও প্রচুর ফলন হওয়ায় কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে এ আখ চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এবছর ফকিরহাট উপজেলার 20 হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে বলে জানিয়েছে এই উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা 4টি ইউনিয়নে কৃষকদেরকে প্রদর্শনী আকারে বাস্তবায়ন করে এবং পরবর্তীতে দেখি যে এবছর ব্যাপক সাড়া পড়েছে, যে কারণে এটার মিষ্টতার পরিমাণ বেশি এবং এই আখটা নরম এবং এটি 18 থেকে 22 ফুট লম্বা হয়
এবং দ্রুত বর্ধনশীল, যে কারণে যারা আখ চাষে আছেন তাদের মাঝেও এই জাতটি যেটি ব্ল্যাক ফিলিপাইন আখ এটি জনপ্রিয়তা লাভ করেছে। জুবার রহমান, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। সিলেটে গোয়াইনঘাট প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছে নবাগত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। সোমবার গোয়াইনঘাট উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ এর সভাপতিতে ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ নীলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম বাফুফেকে 25 বছরের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত সমস্ত ক্লাবসমূহ। সব ধরনের খেলার জন্য মাঠটি উন্মুক্ত করে দেয়া ও আহ্বান জানানো হয়। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই স্মৃতি হলে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্লাব প্রতিনিধি ব্যানারে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্যমূলক এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান CJKS এর সাবেক সহসভাপতি শাহিন আফতাবুর রেজা চৌধুরী। তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় আজ থেকে 2 দিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধের ঘোষণা দিয়েছে আমদানিকারকেরা। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম জানান, চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই 2 দিন আমদানি করা ফলও খালাস বন্ধ রাখা হয়েছে। এর আগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আমদানিকারক ব্যবসায়ীরা। তিনি আরও জানান, এরপরেও আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে। মাদারীপুরের কালকিনিতে লক্ষ্মীপুর ইউনিয়নের প্রায় 200 বছরের পুরানো সীমানা পিলার ধ্বংস করে নতুনভাবে সীমানা পিলার দেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কোলচড়ি মাদ্রাসা মাঠে শতাধিক ভুক্তভোগীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার লক্ষ্মীপুরে ইউনিয়নের কোলচড়ি মৌজা ও সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর মৌজায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় ভূমিদস্যুরা সীমানা পিলার ধ্বংস করে প্রায় 100 গজ কোলচড়ি মৌজার ভেতরে এসে সীমানা দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সাধারণ কৃষকেরা। মাগুরায় মোহাম্মদপুর সদরে RSKH ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমুর আলী মৃধার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায়চৌধুরী। এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া মুদি দোকানদার বিল্লাল হোসেনের মেয়ে অসহায় ইমা আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ভাঙ্গা উপজেলায় হাসামদিয়া গ্রামে তারেক রহমান একটি প্রতিনিধি দল ইমা আক্তারের বাড়ি পরিদর্শন করে তার যাবতীয় খোঁজ খবর নেয়ার পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান এবং সহযোগিতার আশ্বাসের পাশাপাশি তার পড়াশোনার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন ঢাকা কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শ্যামল মালুম ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ সহ স্থানীয় ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সঞ্জিদ ফেরদৌস নিশু সহ স্থানীয় ছাত্রদলের নেতা কর্মী সহ অনেকে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
সোমবার উপজেলার পুরাতন থানা গেট থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা আসহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনাজপুরের পার্বতীপুরে ফসলের মাঠে নির্ধারিত সময় কাজ করেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা। সকাল থেকে সমান তালে কাজ করলেও দিন শেষে পুরুষের তুলনায় 100 থেকে 200 টাকা কম দেয়া হচ্ছে তাদের। কাজ না পাওয়ার ভয়ে অভাবের কারণে সংসারের চাকা ঘোরাতে আসা শ্রমিকরা করছেন না প্রতিবাদ। এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন যাবৎ বৈষম্য করে আসছেন সংশ্লিষ্টরা। ব্যয় কমাতে মোট শ্রমিকের সিংহভাগই নারী শ্রমিক নিচ্ছেন তারা। দ্রুত নারী পুরুষের মজুরি বৈষম্য নিরসনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন জীবনযুদ্ধে হার না মানা অসহায় শ্রমিকরা। এদিকে বৈষম্যের কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট জমির মালিকেরা। আমাদের এখানে 49 জন কাজ করতেছে, 35 জন মহিলা মানুষ, তো 15 জন বাদ বাকি জন মানে আর কি পুরুষ মানুষ। আমরা তো এই এলাকাতে কাজ করি বলছি, এইভাবে আমরা কোনো করে খাই। মহিলা মানুষের বেতন পায়, পুরুষ মানুষ 400, 300 টাকা। মানিকগঞ্জের ঘিউরে হয়ে গেল প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা। সোমবার উপজেলার বালিয়াখোড়া গ্রামে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেয় ঘিউর, দৌলতপুর, শিবালয়, রাজবাড়ী, নাগরপুরে 30টি ঘোড়া। এ সময় ঘোড়া দৌড় দেখতে আসা হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। ভিড় চোখে পড়ার মতো ছিল। ঘোড়দৌড়কে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। ঘোড়দৌড় উপলক্ষে এলাকায় মেয়ে, জামাই ও আত্মীয় স্বজনদের নিমন্ত্রণের রেওয়াজ রয়েছে দীর্ঘদিনের। ঘোড়দৌড় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াখোড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল আওয়াল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিউর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া হাসিন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা 7 ইট ভাটায় অভিযান চালিয়ে ইট পোড়ানোর চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। অবৈধ ইট ভাটা টিকিয়ে রাখতে ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের নামে 70 লাখ টাকা চাঁদা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে। বৈধ কাগজপত্র না থাকায় এক ইট ভাটার মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মিয়া মাহবুবুল হক সহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় সোমবার দিনব্যাপী খাসকাউলিয়া ইউনিয়নের স্থানীয় বিচার ব্যবস্থা শক্তিশালীকরণে তৃণমূল পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সব শ্রেণীর মানুষকে সচেতনের মাধ্যমে গ্রাম আদালত গঠনের উদ্যোগ নেয় স্থানীয় সরকার। স্থানীয় বলয়ে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের গ্রামের মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হচ্ছে। খুশি এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবলু এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোহাম্মদ শাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের হামলায় 4 সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। এ সময় তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ আহতদের। রক্তাক্ত অবস্থায় তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সদর উপজেলার দত্তপাড়া গণেশ শ্যামপুর গ্রামে পেশাগত কাজে যাওয়ার পথে মুখোশধারী দুর্বৃত্তরা এ হামলা চালায়। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। ঢাকার ধামরাইতে দ্রুত গতিতে এগিয়ে চলছে বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান মেডিকেল কলেজ হাসপাতাল ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। উপজেলা কুশুরা ইউনিয়নের ডালিপাড়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে।
বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান এর এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। ধামরাই উপজেলার হত দরিদ্র পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা এবং স্বল্প খরচে উচ্চ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এসব প্রতিষ্ঠান গড়ে তোলায় খুশি এলাকার বাসিন্দারা।